1 জানুয়ারি রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন চেয়ার স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। এমপি লিটন হত্যার দায় মৌলবাদীদের, চরম শাস্তির হুঁশিয়ারি আওয়ামী লীগের। ক্ষমতা দখলের নতুন আইন প্রণয়নের অভিযোগ খালেদার, একক নির্বাচনে জাতীয় পার্টি। নতুন বছরে শিশুদের হাতে নতুন বই, সারা দেশে উৎসবের উচ্ছ্বাস। গাইবান্ধা সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ধর্মীয় উগ্রবাদের পরিকল্পিত শিকার বলে মনে করে আওয়ামী লীগ। এ হত্যার জন্য দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে দলের সম্পাদক মণ্ডলীর জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। সংসদ সদস্য লিটন হত্যার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বসে জরুরি সভা। প্রায় 2 ঘণ্টা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্যরা। দেশের চলমান উন্নয়ন ধারাকে ব্যাহত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কুচক্রী মহল খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বছরের শুরু থেকেই দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ যখন একটি উৎসব মুখর পরিবেশে ইংরেজি নববর্ষকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই হত্যাকাণ্ড সাম্প্রদায়িক অপশক্তির বর্ষবরণের আনন্দধারার উপর বর্বর উচ্ছিত। ওবায়দুল কাদের জানান, এটা সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ। এর জন্য ধর্মীয় মৌলবাদী শক্তিকে চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এমপি লিটনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে তাদের কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। সংসদ সদস্য নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগ নেতারা। ওয়ানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এবং গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমানও আছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার নওফেল, আপনারা সম্পাদক মণ্ডলীর সভায় আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের জন্য জামায়াত শিবির বা ধর্মীয় মৌলবাদীরাই এর জন্য দায়ী। আপনারা এটি কিভাবে নিশ্চিত হলেন? এখনো তো আসলে তদন্ত শেষ হয়নি, পুলিশ রিপোর্ট দেয়নি, তারপর আপনারা কিভাবে এটি নিশ্চিত হয়েছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমত, আসলে আমরা বলিনি যে আমরা নিশ্চিত মৌলবাদী শক্তি এই ঘটনার পিছনে আছে। আমরা আশঙ্কা করছি যে দেশে মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি যেভাবে করে তাদের ধ্বংসযজ্ঞ শুরু করেছে নানান দিকে, সেটার একটা সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে আশঙ্কা করছি। ব্যারিস্টার নওফেল, ওবায়দুল কাদের সাহেব কি এই কথাই বলেছেন যে প্রাথমিকভাবে আপনি যা বললেন সেটাই কি বলেছেন? না, আমাদের ধারণাটা হচ্ছে যে তারা সেখানে জড়িত। সুতরাং আমরা আমাদের আশঙ্কাটা শক্তভাবে প্রকাশ করতেই পারি। এখন আইন প্রয়োগকারী সংস্থা প্রাথমিকভাবে যে তথ্য আমাদেরকে দিয়েছে তাতে আমাদের ধারণা হয়েছে যে সাম্প্রদায়িক শক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এখন তদন্ত তো অবশ্যই বাকি আছে এবং তদন্ত সাপেক্ষেই বলা যাবে। যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আজকে সম্পাদক পর্যায়ে আপনাদের বৈঠক ছিল, আপনি উপস্থিত ছিলেন সেখানে। জাহাঙ্গীর কবির নানক বলছেন জামায়াত শিবির মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনা ঘটিয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এতে বোঝা যায় ধর্মীয় মৌলবাদীরা এর সঙ্গে জড়িত এবং তার জন্য চরম মূল্য দিতে হবে। আপনি কি মনে করেন আপনাদের এই বক্তব্য কোনো না কোনো ভাবে তদন্ত কার্যকে প্রভাবিত করতে পারে? আমরা মনে করি না তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে আমরা যা বলেছি, কারণ আমাদের আশঙ্কা তো আমরা প্রকাশ করতেই পারি। যেহেতু আমরা ভিকটিম সাইড, আমরা বলতেই পারি আমাদের দৃষ্টিতে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। রাষ্ট্রের যেই তদন্ত করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন তারা তদন্ত করবেন এবং তারা দোষীদের শাস্তি নিশ্চিত করবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, আমাদের সাথে মহিবুল হাসান চৌধুরী নওফেল আছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বলছিলেন
যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তারা যে তথ্য প্রাথমিকভাবে পেয়েছেন তার উপর ভিত্তি করে তারা একটি আশঙ্কা প্রকাশ করেছেন। আপনারা কি এই ধরনের কোনো প্রাথমিক তথ্য আমাদেরকে বা রাজনৈতিক দলগুলিকে দিয়েছেন কিনা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম এমপি লিটন হত্যা সম্পর্কে? ধন্যবাদ। আসলে আমরা বিভিন্ন আমরা তথ্য সংগ্রহ করছি, যেহেতু আমাদের এমপি লিটন সাহেব উনি 2001 সালে গোলাম আজমের একটা পথসভায় দলীয় একটা জনসভাকে ভণ্ডুল করেছিলেন। সেই থেকে উনি জামাত শিবির বিরোধী হিসাবে এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করেন এবং সেটা থেকেও একটু পারিবারিকভাবে মনে করা হচ্ছে যে এই ঘটনাটা ঘটাতে পারে। আমরা পরিবারের সদস্যের সাথে কথা বলেছি, তারা এই কথাই বারবার বলছে। জনাব রবিউল ইসলাম, আপনারা কি ঘটনাটি নিয়ে পরীক্ষা করছেন, তদন্ত করছেন? এ পর্যন্ত 18 জনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদ আমাদের চলছে। জিজ্ঞাসাবাদের পরেই আমরা আসলে বলতে পারবো, ক্লিয়ারলি বলতে পারবো যে এটা আসলে সত্যিকার অর্থে কারা জড়িত। তবে আমরা ওই পারিবারিকভাবে যে তথ্য পেয়েছি তাতে এরকমটি মনে হয় জামায়াত শিবিরের এখন এই মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ড একজন ক্ষমতাসীন সংসদ সদস্যকে মোটরসাইকেলে করে গুলি করে হত্যা করে যাওয়ার মতো ক্ষমতা তাদের রয়েছে কিনা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম? আমরা আসলে পরিবারের ওনার পরিবারের সন্দেহটাকে সন্দেহ হিসেবে দেখছি। ওনার পরিবার সেই সন্দেহ করতেছে, ওনার পরিবারের সদস্যগণ, এবং আমরা ওটা বাদেও আরো বিভিন্ন দৃষ্টিকোণ থেকেও এটা পরীক্ষা করে দেখছি আর কি। জনাব মিজানুর রহমান গাইবান্ধায় আছেন। মিজানুর রহমান, আপনি ঘটনাস্থলে আছেন, আজকে গিয়েছিলেন এমপি লিটনের বাড়িতে, কথা বলেছেন আশেপাশের লোকজনের সঙ্গে। আপনার কি মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ডে কারা জড়িত থাকতে পারেন, কি মোটিভ থাকতে পারে একজন এমপিকে গুলি করে হত্যা করার জন্য? জনাব মিজানুর রহমান। দেখুন, আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন সকাল থেকে বা গতকালকে, সেই বিষয়ের সাথে কিছুটা হলেও একমত তৃণমূল। তবে তৃণমূলের আরেকটি ধারণা আছে যে এখানে জামায়াত শিবির বা জঙ্গি বা উগ্রবাদী গোষ্ঠীর সাথে তৃতীয় কোনো পক্ষ থাকতে পারে। তারা ধারণা করছেন যে এটা দলের অন্তর্দ্বন্দ্ব হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। সে বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন। অর্থাৎ একটি বিষয় তাদেরকে, তৃণমূলকে খুবই ভাবাচ্ছে, যখন এটা খুব পরিকল্পনাভাবে মোটরসাইকেলে করে খুনটা করা হয়, তখন সেখানে এমপির সাথে যে অন্যান্য লোকগুলো থাকে বা সহযোগীগুলো থাকে সেগুলো কিন্তু একদমই ছিল না। বা বাইরে যে খেলার মাঠে খেলাধুলা হয়, বাসার যে একটা পুরো পরিবেশ, সেটা কিন্তু অন্যান্য দিনের থেকে আলাদা ছিল। তো সেই দিক থেকে বলা যায় যে এই ঘটনাটা একেবারে পরিকল্পিত এবং এর সাথে হয়তো কাছের লোকজন। মিজান, আপনার এই কথা থেকে যদি ধরি, তাহলে এমপি সাহেবের কি স্থানীয় রাজনীতিতে কোনো প্রতিপক্ষ ছিল, যেটিকে আমরা বলি ক্ষমতা দখলের জন্য বা রাজনীতিতে উপরে উঠার জন্য, এরকম কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল তার দলের মধ্যে? দেখুন, প্রতিপক্ষ যদি সরাসরি বলা যায় তাহলে হয়তো সেটা ঠিক হবে না। তবে দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব আছে এই সুন্দরগঞ্জ উপজেলায়, এটা সুনিশ্চিত। এখানে দুই পক্ষের বেশ ভালো দ্বন্দ্ব আছে এবং এটা হয়তো আপনাকে কেউ বলতে পারবে না। তবে ক্যামেরার বাইরে বা এখানে যারা স্থানীয় নেতাকর্মীরা কাজ করেন বা কর্মী সমর্থক কাজ করেন, তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে কালকের যে ঘটনাটা ঘটলো সেই ক্ষেত্রে তার সাথে যে সমস্ত কর্মী সমর্থকেরা ছিল, তাহলে তারা কোথায় ছিলেন? মিজানুর রহমান, জামায়াতের কতটা শক্তিশালী জামায়াত এখানে যে গুলি করে চলে যেতে পারে, মানে এই শক্তির উৎস কোথায়? দেখুন, এই সুন্দরগঞ্জ বলেন, বামনডাঙ্গা বলেন বা গাইবান্ধা বলেন, এখানে কিন্তু দীর্ঘদিন ধরেই জামায়াত শিবিরের একটা শক্তি আছে এবং এটা কিন্তু আমরা বহু আগেও বিভিন্ন ঘটনা থেকে দেখেছি। তবে এখনকার যে পরিস্থিতিটা খেয়াল করা গেছে বা সরকার বা প্রশাসনের যে কড়া নজরদারি থেকে স্থানীয় মানুষ যেটা আমাদেরকে বলছে যে এখানে কিন্তু বেশ কিছুদিন থেকেই কিন্তু জামায়াত শিবিরের সেইরকম কিন্তু কোনো তৎপরতা দেখা যায়নি। আপনি যদি গত কিছুদিনের কথা বিবেচনা করেন, তো সেই ক্ষেত্রে আবার অনেকে এমনও বলেছেন যে আওয়ামী লীগ বা স্থানীয় যে সমস্ত নেতাকর্মী আছে বা বিএনপি, তারা কিন্তু একসাথে সমন্বয় করে সব কাজ করে থাকেন বা এখানে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে একটা সময় যেরকম ছিল। আপনাকে ধন্যবাদ। আমি শুধু জনাব মোহাম্মদ রবিউল ইসলাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে ব্যারিস্টার নওফেলের কাছে এই প্রশ্ন করার আগে, যে জামায়াত শিবির
শিবির এই মুহূর্তে গাইবান্ধায় কতটা শক্তিশালী? আমরা জানি যে বেশ কয়েক দফায় আপনারা জামায়াত শিবিরের যারা বিভিন্ন সময় বিভিন্ন দুষ্কৃতি কর্মের সাথে জড়িত ছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন বা আইনের আওতায় এনেছেন। এখন কি পরিমাণ শক্তিশালী তারা বলে আপনারা মনে করেন, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম? আর আমাদের প্রতিবেদক যেটি বললেন যে ওইখানে স্থানীয় রাজনীতিতে কিছু অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে, সেই ব্যাপারে আপনার কিছু জানা আছে কিনা সেটিও যদি একটু বলেন। আসলে আমরা কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। আপনি জানেন যে গাইবান্ধা শহরটাই একটা জেলাটাই মৌলবাদীদের একটু আনাগোনা বেশি, এবং যেহেতু উনি চরমভাবে জামাত শিবির বিদ্বেষী ছিলেন, সুতরাং এই সম্ভাবনাটুকু আমরা উড়িয়ে দিচ্ছি না। আমরা সেভাবেই সেই দৃষ্টিকোণ থেকে দেখছি আর কি। আর আপনি বলতেছেন যেটা যে কতটুকু শক্তি সম্পন্ন, আসলে ওরা তো সবসময় ঘাপটি মেরে থাকে এবং সুযোগ বুঝে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। আপনারা যদি দেখেন যে বিগত সময়ে আমাদের পুলিশ হত্যা মামলা সহ এখানকার অনেকগুলো পেট্রোল বোমা সহ যাবতীয় কাজ ওনারা করে আসছেন। সুতরাং সকল জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার নওফেল, জামায়াত শিবিরের বোঝা যাচ্ছে যে জামায়াত শিবির বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকার কথা আমাদের যে পুলিশ কর্মকর্তা আছেন তিনি বললেন, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে এরকম খবর পাই। তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য বা তাদেরকে আপনারা বলছেন চরম মূল্য দিতে হবে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য, সেটি কিভাবে আপনারা কোনো পরিকল্পনা করেছেন কিনা? আর দুই, স্থানীয় রাজনীতিতে কোনো ধরনের অন্তর্কোন্দলের কথা আপনারা শুনেছেন কিনা? ব্যারিস্টার নওফেল। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি টিম ইতিমধ্যেই গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যতটুকু জানি তাদের পক্ষ থেকে যে তথ্য আমরা পেয়েছি যে এই ঘটনার সাথে আসলে স্থানীয় কোনো অন্তর্কোন্দল সেভাবে সম্পৃক্ত নয়, এবং সেটা কোনো ধরনের কারণ হতে পারে না একটা জনপ্রতিনিধিকে দিনে দুপুরে জনপ্রতিনিধিকে এভাবে করে হত্যা করার পেছনে। এটা কখনোই দলীয় নেতৃত্বের প্রতিযোগিতা কোনোভাবেই এই কারণ হতে পারে না। তবুও অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী তাদের সচরাচর যে তদন্ত করার যে দায়িত্ব সেটা ওনারা সুষ্ঠুভাবে পালন করবেন বলে আমরা মনে করি। যেই থাকুক এই হত্যাকাণ্ডের পিছনে তাকে বিচারের মুখোমুখি অবশ্যই হতে হবে। তবে আমরা আমাদের এই জনপ্রতিনিধির পূর্ব ইতিহাস যদি দেখি, তিনি যেভাবে করে জামায়াত শিবিরের মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে যেভাবে রাজনীতিকে সংগঠিত করেছিলেন, জনগণকে সংগঠিত করেছিলেন, হয়তোবা এর মূল্য তাকে দিতে হয়েছে। এখন ব্যাপারটি হচ্ছে আমরা সারা দেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছি এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে। আপনি জানেন দেশে বিদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেয়া এই সরকারের নেয়া যেই পদক্ষেপগুলো এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে সমাদৃত হয়েছে, কিন্তু তবুও বলবো তারা তো আসলে ঘাপটি মেরে থাকা সন্ত্রাস গোষ্ঠী, এবং সন্ত্রাসী গোষ্ঠী যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো কারোর প্রতি আঘাত হানতে পারে। আমরা কেউই কিন্তু এর বাইরে নই। সুতরাং সেই প্রেক্ষিতেই বলবো যে তাদের আসলে যে ধ্বংস করার যে ক্ষমতা আমরা দেখেছি বিগত 2 বছর, পেট্রোল বোমা দিয়ে কিভাবে মানুষকে তারা হত্যা করেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরও তো একটা লিমিটেশনস আছে, আমাদের রাষ্ট্রেরও তো একটা রিসোর্সের একটা লিমিটেশনস আছে, সেগুলোকে মেনে নিয়েই তো আমাদেরকে আসলে এগোতে হবে। সুতরাং আমি কোনো ধরনের আশঙ্কাকে আমরা উড়িয়ে দিতে চাই না। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি মৌলবাদী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারে, এবং জামাত শিবিরই সবসময় তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে এবং তারাই হয়তোবা এর পিছনে আছে। আপনাদের এই ধারণার পিছনে আপনাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য তো নাই, মানে অতীত অভিজ্ঞতা এবং দেখুন, জামাত শিবিরের মতন মৌলবাদী গোষ্ঠীকে ঘায়েল করার জন্য তো আমাদের কোনো রাজনৈতিক পরিকল্পনার প্রয়োজন নেই। রাষ্ট্র একটা অবস্থান নিয়েছে এবং আমাদের সর্বোচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছে। এর প্রেক্ষিতে আমাদের রাজনীতির সাথে, আমাদের রাজনৈতিক লক্ষ্যের সাথে সম্পৃক্ত রেখে আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছি। কিন্তু আপনি জানেন যে যুদ্ধাপরাধের বিচার যেভাবে এগিয়ে গেছে, যেভাবে করে তাদের সাংগঠনিকভাবে তাদের কাঠামো ভেঙে পড়েছে, রাজনৈতিক লক্ষ্য অর্জনের সক্ষমতা তারা যেভাবে হারিয়েছে, তাদের দ্বারা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম করাইটাই স্বাভাবিক। কিন্তু আমরা এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবশ্যই আমরা এই ধরনের সন্ত্রাসবাদী কাজ আর যাতে না করতে পারে সেই চেষ্টা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী চেষ্টা করবেন। জনাব মহিবুল হাসান চৌধুরী, নওফেল, রবিউল ইসলাম এবং মিজানুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। স্পিকার বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে।
ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার নতুন নতুন আইন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। স্বাগত আপনাদের জনাব কাজী ফিরোজ রশিদ। আগামীবার একক নির্বাচনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি, এটি কি শুধু কথার কথা নাকি কোনো একটি মেসেজ জাতিকে দিতে চাইছে আসলে জাতীয় পার্টি? আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই জনাব কাজী ফিরোজ রশিদ। জি ধন্যবাদ। জাতীয় পার্টি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। অতীতে আমরা সমস্ত দল যখন 91 সালে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল, একটি পোস্টারও লাগাতে দেয় নাই, আমাদের সমস্ত নেতা কর্মীদের জেলে আটকিয়ে দিয়ে রেখেছিল। তখনও আমরা 38টি আসনে এককভাবে নির্বাচন করে জয়লাভ করেছি এবং আরো প্রায় 30টি আসনে খুব কাছাকাছি ভোট আমরা পেয়েছিলাম নির্বাচিত হবার। জি, কিন্তু জনাব কাজী ফিরোজ রশিদ, এরপর থেকে বিভিন্ন সময় ক্ষমতার লেজুর ভিত্তিতে বিভিন্ন দলের পারপাস সার্ভ করে কি জাতীয় পার্টির আর একক নির্বাচন করার জায়গাটি আর আছে কিনা? আজকেও আমরা দেখলাম আপনারা যখন জি জনাব কাজী ফিরোজ রশিদ, আমি আজকেও আমরা দেখলাম যে আপনারা প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন করছেন, আপনাদেরকে মহা সমারোহে সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা দেওয়া হয়েছে, আপনাদেরকেও সরকারি দলের মতোই আদর আপ্যায়ন করা হচ্ছে, আমরা এরকম দেখলাম। অন্যদিকে বিএনপির এরকম ধরনের কোনো অনুষ্ঠানই বিএনপি অনেকদিন ধরে করতে পারছে না, এটি মাথায় রেখে যদি একটু বলতেন জনাব কাজী ফিরোজ রশিদ। সেটা সরকারের ব্যাপার। আমাদের দলটা গণতন্ত্রে বিশ্বাস করে, শান্তিতে বিশ্বাস করে এবং আমরা সবসময় আজ পর্যন্ত বলতে পারবো না যে জাতীয় পার্টি কখনো প্রতিহিংসার রাজনীতি করেছে। আমাদের বিরুদ্ধে যত কথাই বলেন, আমাদের দল কখনো গাড়ি ভেঙেছে, কাউকে গুলি করেছে, খুন খারাপি করেছে, রাজনীতিতে ক্ষমতা দখলের জন্য এই ধরনের কথা 90-এর পর থেকে আমাদের মধ্যে কেউ বলতে পারবেন না। আমাদের মধ্যে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা কিন্তু এই ধরনের কাজ করিনি। আমরা বলতে চাই যে জনগণ হচ্ছে আমাদের মূল শক্তি, আমাদের আস্থা। আমরা মনে করি যে এখন জনগণ সংগঠিত হতে হচ্ছে জাতীয় পার্টির পক্ষে এবং আগামী নির্বাচনে আমরা 300 সিটে প্রার্থী দেব। জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু আমরা মনে করি যে আমাদের অবস্থান অতীতে যে কোনো সময় থেকে তুলনামূলকভাবে অনেক ভালো। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব আহমেদ আজম খানের কাছে যেতে চাই। জনাব আহমেদ আজম খান, 2017 সালে প্রথম দিন আজ ছাত্রদলের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে ভাষণ দিয়েছেন বেগম খালেদা জিয়া, আপনারাও আপনাদের প্রত্যয় ব্যক্ত করেছেন। 2017 সালের জানুয়ারি মাসে এসে বিএনপির উপলব্ধিটা একটু জানতে চাইবো। বিএনপি এখন সরকারেও নেই, বিরোধী দলেও নেই, বিএনপি কি রাজনীতিতে ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে কিনা? জনাব আহমেদ আজম খান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে সারা জাতিকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনি ইতিমধ্যেই বলেছেন যে আজকে জাতীয় পার্টি মহা সমারোহে সমাবেশ করেছে, অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস পালন উপলক্ষে একটি সমাবেশ করতে চেয়েছিল, অনুমতি দেওয়া হয়নি। আগামী 7 তারিখে গণহত্যা দিবস উপলক্ষে একটি সমাবেশ করবে সোহরাওয়ার্দী উদ্যানে। এখন থেকেই সরকারের মন্ত্রীরা তারস্বরে বলতে শুরু করেছেন যে তারা অনুমতি দেবেন না। জনাব আহমেদ আজম খান, আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবেন। এর একটি কারণ কি হতে পারে এরকম যে জাতীয় পার্টি তো নিরীহ দল, প্রতিহিংসার রাজনীতি কখনো করে না, আর বিএনপি রাজনীতির একটি বড় অংশ জুড়েই শুধু প্রতিহিংসাই রয়েছে, এটি কি একটি কারণ হতে পারে? দেখুন, জাতীয় পার্টি নিরীহ দল, জাতীয় পার্টি তো স্বীকৃত একটি স্বৈরাচারী দল, যার উত্থান হয়েছিল সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। 9 বছর সামরিক শাসন চালিয়েছেন এবং এখনো সেই সামরিক স্বৈরাচার হিসেবে এই সরকারের অনুগত গৃহপালিত একটি বিরোধী দলের মতো সরকারি দলেও আছে, বিরোধী দলেও আছে। তাদের এখন তো আন্দোলন করবার কোনো ক্ষমতাও নেই, নিরীহ হওয়া ছাড়া তাদের রাজপথে দাঁড়াবার মতো শক্তি তাদের নেই। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, বিএনপি ক্ষমতায় থাকলেও জাতীয় পার্টি অনুগত দলই থাকে বিএনপির প্রতি।
দেখুন, জাতীয় পার্টি নিয়ে এত কথা বলবার মতো সময়ও বোধহয় নেই, কারণ জাতীয় পার্টি অনুগত থাকা ছাড়া জাতীয় পার্টির আর কিছু নেই। তো আপনি যে কথাটা বলেছেন যে আমরা এই 2017 সালে অতীতের মতোই ইতিবাচক রাজনীতি করব, এবং আমরা চাই যে সরকার গত 2 বছরে বহুবার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেছেন, যথেষ্ট হয়েছে, মানুষ অনেক বিরক্ত, মানুষ চায় সরকারের সাথে আমাদের সংলাপ হোক। আপনি বলেছেন যে আমরা সরকারেও নেই, বিরোধী দলেও নেই, আমরা কি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছি নাকি? আমরা সরকারে নেই, আমরা বিরোধী দলে নেই, আমরা জনগণকে সাথে নিয়ে আছি, এবং আমরা জনগণের রাজনৈতিক দল, এবং সরকার সবসময় বিএনপি নামে আতঙ্কে ভুগে এই জন্যই যে বিএনপি জনগণের দল ছিল, জনগণের দল আছে এবং জনগণের দল থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জনাব কাজী ফিরোজ রশিদ, আমি নতুন প্রশ্ন না করে শুধু যে অনুগত বিরোধী দল এই প্রসঙ্গে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। জি 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 আমি বলতেছি, শুনুন, আমি কিন্তু বিএনপিকে একবারও তুচ্ছ তাচ্ছিল্য অ্যাটাক করে কোনো কথা বলি নেই। উনি নবাগত একজন রাজনীতিবিদ, কবে কোত্থেকে আসছেন আমার জানা নাই, ওনার রাজনীতি কি অভিজ্ঞতা আছে তাও জানা নেই। আমাদের একটা অভিজ্ঞতা আছে, এদেশে আন্দোলন সংগ্রাম স্বাধীনতা সব কিছু আমরা করেছি। ওনার যেটা নেতা আছে, যাদের নেতৃত্বে উনি রাজনীতি করেন, তাদের জিজ্ঞেস করে আসবেন যে তাদের কারো থেকে আমাদের দেশপ্রেম খাটো নয়, দেশের প্রতি আনুগত্য বলেন বা স্বাধীনতা যুদ্ধে আমাদের অবদান বলেন, তুলনা করতেছেন, কথা বলতেন না পার্সোনাল, তো উনি পার্সোনাল, উনি আমাদের শরীর বলছেন ওনার জন্মটা কোথায়, ক্যান্টনমেন্টে যার জন্ম, বড় বড় কথা বলে। আবার আমি একবার কিন্তু বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কেউ বল নেই। উনি বলে কি যে এদের কথা বলেই সময় নষ্ট, ওনার মতন মানুষের সাথে আমার সময় দিতে হবে নাকি? উনি কেন ওনার চেয়ে বড় বড় নেতাদের নিয়ে কথা বলেন না? আপনি পল্টনে মাইক দেন, তাদের সাথে আমার কথা হয়। আমার অধীনে যারা ছিল তাদের ওনারা পা ধরে কদম বুচি করে দলে নিছে। আমাদের দলে যারা শরীচার বলে, মাহমুদুল হাসান যে চোরের শিরোমণি ছিল, তাকে ওনারা পাও ধরে 2 ভাই কদম বুচি করে নিছে। মধুসব কোথায় গেছে? আমরা এক একজনের নাম বলবো, আমাদের কাছ থেকে অর্ধেক লোক ধার করে বিএনপি চলতেছে, একটা দেউলিয়া দল যারা বোমা মারছে, সমস্ত জাতিকে সংসদ রাজনীতি উপহার দিয়েছে, তাদের সাথে আমাদের তুলনা চলে। উনি বলে যে আমরা নাকি কোনো শক্তি নেই। আরে ভাই, অস্ত্র হাতে দিয়ে শক্তি লাগে না। উনি দেখতে চান বছরের প্রথম দিনে আমরা এরকম হুমকি শুনতে চাই না, তবে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে জি জি আমি ওনাকে কথা বলতে পারি না। উনি এত কথা বলে কেন যে আমরা জাতীয় পার্টি সম্পর্কে কথাই বলতে চান না, সমান ওনার সময় এত দাম, উনি এত বড় নেতা হয়েছে এই দেশে। না জনাব কাজী ফিরোজ রশিদ, আমরা একটা বিরতি নিচ্ছি। জনাব আহমেদ আজম খান আমাদের সাথে থাকবেন, ফিরছি একটু পরে। জনাব কাজী ফিরোজ রশিদ, বিরতির আগে আপনি জাতীয় পার্টি সম্পর্কে বলছিলেন, কিন্তু এবার দেখেন আমরা জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বিরোধী দলের নেত্রী সংসদে রওশন শাহ, তিনি বলছেন এবার জাপা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। এই কথা তো স্পষ্ট যে জাতীয় পার্টি বিভিন্ন সময় ক্ষমতা যাওয়ার সিঁড়ি হয়েছে। সেই সম্পর্কে একটু সংক্ষেপে আমাদেরকে 30 সেকেন্ড একটু বলবেন কিনা? রাজনীতি একটা কৌশলী খেলা, আমাদের কখনো কখনো কৌশল বদল করতে হয়। আমরা যদি আপোষহীন নেতার কাজ করি তাহলে আমাদের দল নিশ্চিহ্ন হয়ে যেত। বিএনপি যে গত নির্বাচনে আপোষ করত, যুদ্ধ আপোষের জায়গা, রাজনীতি আপোষের জায়গা, এই আপোষটা করলে আজকের দলে এই অবস্থা হয় না। আপনি মনে করছেন যে বিএনপি গতবার নির্বাচন করলে বিএনপির এরকম হতো না? জনাব কাজী ফিরোজ রশিদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আজকে। আমি শুধু বলছি, জি আমি তাদের অভিনন্দন জানাই যে ছাত্র দল একটা বড় সংগঠন বিএনপির, তাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, আমি অভিনন্দন জানাই। কিন্তু একটি কথা মনে রাখবেন যে জাতীয় পার্টি কারো দয়ের উপর রাজনীতি করে না। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি আছে এবং নিজস্ব রাজনীতি কৌশল আছে, সেই কৌশল নিয়ে আমরা বেঁচে আছি। এদেশের আপনি জানেন, জি, আপনি তখন
তরুণ একজন সাংবাদিক হিসেবে আমাদের বিরুদ্ধে অনেক বিরুদ্ধাচরণ করেছেন। এদেশের প্রত্যেকটি মানুষ অথবা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে করেছিল, তারপরও আমরা 38টি আসন পেয়েছিলাম 91 নির্বাচনে। যে নির্বাচনটা ভালো নির্বাচন হয়েছিল, বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসেছিলেন। অতএব জাতীয় পার্টিকে অত তুচ্ছ তাচ্ছিল্য করে তো লাভ নেই, একটা বিশাল দল। আমার মনে হয় জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। জনাব আহমেদ আজম খান, আপনার ছাত্র দলের আজকে 38তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। বিএনপির রাজনীতিক পরিচালনার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল কতটুকু ভূমিকা রাখতে পারছে, এটি হচ্ছে প্রশ্ন। আরেকটি প্রশ্নের সাথে যুক্ত করতে চাই, ছাত্রদলের বিভিন্ন নীতি নির্ধারণ কর্মসূচি এসবের উপর বিএনপির যথেষ্ট নজরদারি থাকে কি? যেন আহমেদ আজম খান, আমাদের একটি 1 মিনিটের বিরতি আছে, সেই 1 মিনিটের বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে এটি একটু বিস্তারিত শুনতে চাই। অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদেরকে বলবেন ছাত্রদলের বিভিন্ন নীতি নির্ধারণ কর্মসূচি এসব সম্পর্কে। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান। দেখুন, এই কথাটা সত্যি যে কাজী ফিরোজ রশিদ ভাইয়ের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি ব্যক্তিগত সংগ্রামী নেতা কাজী ফিরোজ রশিদকে কিছুই বলিনি। জাতীয় পার্টি সম্পর্কে যে কথাগুলো বলেছি এগুলো আমার কথা নয়। কাজী ফিরোজ রশিদ ভাই বা হোসেন মোহাম্মদ এরশাদ এরাও বিভিন্ন সময়ে ওনারাই বলেছেন যে আমাদেরকে তো কেউ বিরোধী দল মনে করে না, আমাদেরকে তো কেউ সরকারি দল মনে করে না, আমাদেরকে আমরা যে কোন জায়গায় আছি আমাদের তো কোনো স্ট্যাটাস নেই, এরকম বহু কথা উনারাই বলেছেন। উনাদের কথাগুলোই আমি ওনাদের সামনে বলেছি, এতে রাগ হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, উনি যে একটা ঝাঁকুনি খেয়েছেন, আমার এটাতে মনে হচ্ছে, আমার আনন্দ হচ্ছে যে হ্যাঁ, কাজী ফিরোজ রশিদ ভাইয়ের মতো এই ধরনের প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতাদের ঝাঁকুনি দেবার দরকার আছে, যাতে করে জাতীয় পার্টি অনুগত না থেকে দেশের জন্য দাঁড়িয়ে যাক। এটা তো আমার সাফল্য, আমি তো এটা অন্তত করতে পেরেছি। তো যে কথাটি আপনি বলছিলেন যে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৃষ্টির পর থেকেই তাদের ভূমিকা উজ্জ্বল, তাদের ভূমিকা অত্যন্ত সংগ্রামী। আপনারা জানেন যে 9 বছরে এরশাদ পতনের আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল ছিল। 90-এর গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল ছিল। এখনো ছাত্রদল সব সময়ই, এখনো ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদল তার সঠিক পথে আছে এবং ছাত্রদল সুসংগঠিত আছে বিএনপির একটি সংগ্রামী বাহিনী হিসেবে। অ্যাডভোকেট আজম খান, আমি প্রশ্নটি যদি এক বাক্যে এরকম করি যে বিএনপির রাজনীতি পরিচালনা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল কতটুকু ভূমিকা রাখে, আর ছাত্রদলের বিভিন্ন নীতি নির্ধারণ কর্মসূচি এসবের উপরে বিএনপি নজরদারি রাখে কিনা? না না, বিএনপি তো ছাত্র দলের কর্মকাণ্ডের উপরে নজরদারি রাখেই, আর বিএনপির রাজনীতির উপরে ছাত্র দলের ভূমিকা না। বিএনপির রাজনীতির উপরে ছাত্র দলের ছাত্রদেরকে সুসংগঠিত করবার জন্যই ছাত্রদল, যারা পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখে। ছাত্রদল সম্পূর্ণ ছাত্রদের একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনের মধ্য দিয়েই তারা রাজনীতিতে প্রবেশ করে এবং পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে এসে ভূমিকা পালন করে দলের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর দুজনের কাছে দুটি মন্তব্যের বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো। একটি মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন যে দল বা রাজনীতি যে করুক না কেন 2017 সাল থেকে খুন, হত্যা, গুম সেগুলি একদম বন্ধ করতে হবে। অন্যদিকে হোসেন মোহাম্মদ এরশাদ বলছেন যে ক্ষমতায় গেলে নির্বাচন পদ্ধতির পরিবর্তন করব। এই দুটি বিষয়ে বেগম জিয়ার একটি মন্তব্য এবং হোসেন মোহাম্মদ এরশাদের একটি মন্তব্য সম্পর্কে আপনাদের পর্যবেক্ষণ বা বিশ্লেষণ জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। জনাব কাজী ফিরোজ রশিদ, গুম খুন বন্ধ করতে খালেদা জিয়ার আহ্বান এবং ক্ষমতায় গেলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন প্রসঙ্গে আপনার একটু মন্তব্য শুনতে চাইছিলাম। জি, ম্যাডাম জি আজকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি বলেছেন যে দলই যে করুক না কেন 2017 সালটা আমরা চাই যে গুম, খুন, সন্ত্রাস বন্ধ হোক। এটা অত্যন্ত ইতিবাচক একটি বক্তব্য। আমি মনে করি
যে ম্যাডাম জিয়ার যে এই যে ঐতিহাসিক বক্তব্যটা, এরা রাজনীতিতে একটি শান্তি এবং স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে। এটা যারা রাজনীতি করেন তারা অবশ্যই মনে করবেন যে ওনার একটি খুবই ইতিবাচক এটা একটি বক্তব্য। আর আমার নেতা প্রেসিডেন্ট এরশাদ সাহেব যে বক্তব্য রেখেছেন নির্বাচন পদ্ধতি নিয়ে, আমরা চাচ্ছি যে প্রাপ্তি ভোটের আনুপাতিক হারে আসন বিন্যাস করা হবে, আসন বন্টন করা হবে। অর্থাৎ অনেকগুলো দল নির্বাচন করবে, এই নির্বাচনে 1% ভোট, যে কাস্টিং ভোটে যারা 1% ভোট পাবে 300 আসনের মধ্যে, তারা 3টে আসন পাবে। কোন 3টে আসন পাবে? যারা এই যে 1% ভোটের মধ্যে 300 আসনের মধ্যে যে ক্যান্ডিডেট বেশি আছে 1, 2, 3 করে, তাদের আসনগুলো দেওয়া হবে। তাহলে হয় কি, শুধু মার্কার উপর ভোটটা হবে, আর ওই ব্যক্তি যে এলাকায় যিনি থাকবেন এত হইচই টাকা পয়সা ব্যয় করা বা এত ঝামেলা কম, সেগুলি কিছু আপনাদের কাজে বিরোধী। আপনাকে ধন্যবাদ জনাব আহমেদ আজম খান। আমাদের হাতে 1 মিনিটের মতো সময় আছে, আপনার কাছে এই দুটি মন্তব্য সম্পর্কে একটু আপনার পর্যবেক্ষণ শুনতে চাইছি। তার আগে আমি প্রথমে বলতে চাই, কাজী ফিরোজ রশিদ ভাই আমাকে বলেছেন যে আমি কোথা থেকে হঠাৎ করে এসেছি। আমি তার জবাবে বলতে চাই, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। কাজী ফিরোজ রশিদ ভাই সহ আপনাদের সকলের কাছে দোয়া চাই যে একজন দেশপ্রেমিক পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসেবে যেন সারা জীবন আপনাদের মাঝে থাকতে পারি। এ হলো আমার প্রথম কথা। আর আমার দ্বিতীয় কথা হলো যে ম্যাডাম খালেদা জিয়া যে আহ্বান জানিয়েছেন গত 2015 এবং 2016 যে খুন, গুম, হত্যা, রাহাজানি, হামলা মামলার রাজনীতি, সারা দেশ বিপর্যস্ত, 2017 সাল যেন সেরকম বিপর্যস্ত না হয়। জনাব আহমেদ আজম খান, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের এডিট স্পিক, আমাদের পরের আয়োজন।